আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আমরা তো আরও আগেই নির্বাচন চেয়েছিলাম। তো এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। তবে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। তবে আমাদের আহ্বান থাকবে, আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে সুষ্ঠু, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন অনুষ্ঠান করি এবং এই জাতির প্রত্যাশা, শহীদের প্রত্যাশা, আমাদের অঙ্গীকার অনুসারে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি এবং যেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক জীবনে এটা একটি ঐতিহাসিক ঘটনা হবে। সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন হবে, যার জন্য আমরা সারা জাতি অপেক্ষমান। অনেকে আসলে বলছে যে গণপরিষদ নির্বাচনের মতো নির্বাচনের কথা এবং পিআর পদ্ধতি এবং গণভোটের কথা বলছে এবং বলছে যে এগুলো না হলে তারা নির্বাচনে অংশ নেবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সরাসরি এরকম কথা বলছে অন্য রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে কি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা এখনো আছে বলা যায়? মানে অনৈক্যের কথাই তো আমরা বেশি বলছি। আমি তো বললাম, এগুলো রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে দুই একটি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। তো সুতরাং এই বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। পিআরের বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। তারা যদি কোনো ধরনের আন্দোলনের নামে বিএনপি কি তা প্রতিরোধের প্রস্তুত কিনা? না, এটার বিষয়টা হচ্ছে যদি বাধা সৃষ্টি করা হচ্ছে, যদি কথাগুলি আসলে তো বাধা সৃষ্টি করার মতন একটা অবস্থা, সেই পুরনো কথাগুলি আসছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। জুলাই সনদ নিয়ে একটু জানতে চাই। জুলাই সনদের, জাতীয় সনদের খসড়া আপনারা পেয়েছিলেন এবং জবাব দিয়েছেন। বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কি ধরনের অঙ্গীকার, আপনারা কি ধরনের আসলে পরামর্শ দিবেন? জুলাই জাতীয় সনদ 2025-এর সংশোধিত খসড়া যেটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, আমরা আমাদের দলের পক্ষ থেকে 20 তারিখে, গত 20 তারিখে সেটা আমাদের জবাব, মতামত সহ দিয়ে দিয়েছি। তার মধ্যে যেটা অঙ্গীকারনামার অংশ আছে, শেষ 2 পৃষ্ঠা, সে অঙ্গীকারনামার কিছু কিছু বিষয় আমাদের কাছে একটু অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য মনে হয়েছে এবং ক্ষেত্রমতে এটা অসাংবিধানিক বলে মনে হয়েছে, সেটা আমাদের মতামত দিয়েছি। বিকল্প প্রস্তাবের ক্ষেত্রে আমরা যখন আলোচনা হবে তখন আমরা আমাদের বিকল্প প্রস্তাব দিতে পারব। যেই প্রস্তাব বৈধ হবে, আইনানুগ হবে এবং সাংবিধানিক বিধান মতে হবে বা সাংবিধানিক প্রক্রিয়ায় হবে, সেটা আমরা গ্রহণ করবো আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমরা সবসময় বিশ্বাস করি জাতীয় ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার মধ্য দিয়ে যেভাবে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে বলা যায়, সেটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও সবাই আমরা আলোচনার মধ্য দিয়ে একটা বৈধ আইনি প্রক্রিয়া বের করতে পারব। এ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা শোনা যাচ্ছে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন ঐক্যমত্য কমিশন, পত্রিকায় দেখলাম যেগুলো এসছে, তার মধ্যে অনেকগুলো মতামত উঠে এসছে। সেগুলোর বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা যখন হবে তখন বলবো। আর অন্যান্য প্রতিক্রিয়া আমরা ইতিপূর্বেও দিয়েছি যে এমন কোনো প্রস্তাব দেওয়া যাবে না যে কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পায়। এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না, সেটা সঠিক হবে না। আর এমন কোনো বিষয় উত্থাপিত হতে পারে, এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না যেটা যে শুধুমাত্র এখতিয়ার নির্ধারণ করে দেয়া হবে যে সুপ্রিম কোর্ট এটার ব্যাখ্যা দিতে পারবে।
এগুলো আইনানুগ বিষয়, সাংবিধানিক বিষয় আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পারবো। তবে সংবিধানের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে সরকার সবসময় মুক্ত স্বাধীন। তারা এখনই যে সমস্ত অর্ডিন্যান্স এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়ন করছে সেটা চালু থাকতে পারে এবং নির্বাচনের আগেই যথেষ্ট সময় আছে, সেই সময়ের ভিতরে সেগুলো বাস্তবায়ন হবে। শুধুমাত্র সংবিধানের অংশগুলো যেগুলো সংশোধিত হবে সেটার বৈধ প্রক্রিয়া দিন শেষে পরবর্তী পার্লামেন্টেই অনুমোদনের জন্য যেতে হবে। তো সুতরাং এটা যেন আমরা সবাই বিবেচনায় নেই। আশা করি সকল রাজনৈতিক দল তারা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারবে যেটা গ্রহণযোগ্য হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেশের সাংবিধানিক আদেশ নিয়ে বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, এই বিষয়ে আপনার দু একটা পত্রিকায় আমি দেখেছি এরকম একটা রিভিল হয়েছে যে মতামত কেউ কেউ দিয়েছে যে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো কার্যকর করা যায় কিনা। তো কনস্টিটিউশনাল অর্ডার বলতে এটা অর্ডিন্যান্সও বোঝায় না। সাধারণত কনস্টিটিউশনাল অর্ডারগুলোকে প্রোক্লামেশন বলা হয়ে থাকে। যে সময় কনস্টিটিউশন বহাল থাকে না, স্থগিত থাকে, তখন সামরিক শাসনের সময় অথবা অন্যান্য অবস্থায় যখন সংবিধানকে স্থগিত করা হয় তখন কনস্টিটিউশনাল অর্ডারের দরকার হয় রাষ্ট্র পরিচালনার জন্য। কিন্তু সেই অর্ডারগুলো পরবর্তী পার্লামেন্টে রেটিফিকেশন করতে হয় অথবা সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে সেটা বৈধতা দিতে হয়। আমাদের তো একটা কনস্টিটিউশন এখন আছে এবং কনস্টিটিউশনটা চালু আছে, স্থগিত করা হয়নি। এই কনস্টিটিউশন অনুসারেই সরকার শপথ নিয়েছে এবং কনস্টিটিউশন অনুসারেই বর্তমানে জুডিশিয়ারি চলছে, প্রশাসন চলছে, সব কিছু চলছে। তো এই অবস্থায় কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করারই তো কোনো মৌকা নাই, প্রয়োজনীয়তাও নাই। এমন না যে এগুলো এই কনস্টিটিউশনের বিধানগুলো যেগুলো সংশোধিত হবে সেগুলো আজকেই ইন অ্যাকশনে না থাকলে রাষ্ট্র চলছে না, এমন কোনো পরিস্থিতি তো নাই। রাষ্ট্র চলছে, সাংবিধানিকভাবেই চলছে। কিন্তু আমরা যে সমস্ত বিধানগুলো সাংবিধানিক পরিবর্তনগুলো আনতে চাই সংস্কারের জন্য, সেই বিধানগুলো তো ঐকমত্য সৃষ্টি হলেই সেটা পরবর্তীতে বাস্তবায়ন হবে, তখন রাষ্ট্র সেইভাবে চলবে। সাপোজ আমরা কেয়ারটেকার সরকারের বিধান বহাল হোক সেই জন্য দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি, সেটা জাতি একমত হয়েছে, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু বর্তমানে কি কেয়ারটেকার সরকার আছে? নাই। কেয়ারটেকার সরকার হবে কখন? যখন আমরা সাংবিধানিকভাবে সেটা ধারণ করব, তার পরবর্তী নির্বাচন কেয়ারটেকার হবে। কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা নির্বাচনে যাচ্ছি। তো সুতরাং এই বিষয়ে তো কারো কোনো দ্বিমত নেই। তা এখন এই বিধানগুলো আজকেই যদি বহাল হয় তাহলে একটা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হবে কনস্টিটিউশনের সাথে বর্তমানে, সেটা সঠিক হবে না। আরও অনেক বিধান আছে, জুডিশিয়ারির ক্ষেত্রে বিধান আছে যেগুলো আমরা একমত হয়েছি, রাষ্ট্রপতির ক্ষমতায়নের বিধান আছে যেগুলো আমরা একমত হয়েছি, সেগুলো যদি আজকেই কার্যকরিতা দিতে হয় তাহলে চালু বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। এটা কখনোই আমরা কামনা করতে পারি না। সুতরাং যে বিধানগুলো দিন শেষে পার্লামেন্টে গৃহীত হওয়ার পরেই কার্যকর হবে সেগুলো আমরা নির্ধারণ করে একমত হই এবং সেই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে অলরেডি। বাস্তবায়নের জন্য আমরা আমাদের অনেক বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি, সামনে আরও দেব। বাস্তবায়নের জন্য যেটা সবাই এগ্রিড হবে সেই জায়গায় আমরা যাব। সাংবিধানিক বিষয়গুলো যেহেতু ঐকমত্য হয়েছে, পরবর্তী সংসদ সেটি কি ওই যে যেভাবে উত্থাপন হয় দুই তৃতীয়াংশ ভোটেই পাস হবে সেই প্রক্রিয়া হবে নাকি একটা বিদ্যমান সংবিধানের বিধান এবং সামনে প্রস্তাবিত যে সমস্ত সংশোধনী প্রস্তাব এসছে তার মধ্যে নিম্নকক্ষে 2/3 ভোটের মধ্য দিয়েই সংবিধানের সংশোধনী গৃহীত হবে। এই ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এখানে যে সমস্ত বিধানের পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে। যেমন সংবিধানের প্রস্তাবনা, মূলনীতি আর্টিকেল 8, 48, 56 অ্যান্ড আর্টিকেল 142 ইটসেলফ, যেটা সংবিধান সংশোধনের প্রক্রিয়া, এগুলোতে যদি কোনো পরিবর্তন আসে পরবর্তীতে গণভোটের বিধান আছে, সেটা হবে বিফোর সাইন বাই দি প্রেসিডেন্ট। আর আমরা 2টা প্রভিশন আমরা প্রস্তাব করেছি এবার, যে কেয়ারটেকারের প্রভিশনগুলো আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ,
এইগুলো যদি কেউ ভবিষ্যতে পরিবর্তন করতে চায় সেই ক্ষেত্রেও 2/3 মেজরিটিতে পাশ হওয়ার পরেও গণভোটে যেতে হবে, সেটা আমাদেরই প্রস্তাব। তো সুতরাং এখন কিভাবে সংবিধান সংশোধনী হবে সেখানে কোনো বিকল্প প্রস্তাব কারো নেই, সেটা যা আছে তাই। ভাইয়া, আপনারা তো বলছিলেন যে নির্বাচন একটু আগে আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করতে সবাই একমত, কারণ ওদের দ্বিমত নেই। কিন্তু আপনারাও তো দুজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন, তাদের বিতর্কিত ভূমিকার কারণে এটা সবাই আসলে অনেকে সমালোচনা করেছেন। আগামী নির্বাচনে কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, বা অন্য কোনো সরকার বা অন্য কোনো নামে সরকার গঠন হবে কিনা, এই সম্ভাবনা বা সংশয় দেখছেন? আমরা এখানে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, জটিলতা আহ্বানও করতে চাই না। জাতি যেহেতু 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এক ঐক্যমত হয়ে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য মত দিয়েছে এবং তারা শপথ নিয়েছে এবং এই সরকার বৈধভাবেই চলছে। সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকেও যেটা সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন রিভিউতে শুনানি ছিল, সেটা আশা করি সেখানে জনগণের পক্ষে রায় হবে। সেটা বহাল হওয়ার পরেও সেই বিধানটা পরবর্তী নির্বাচনের জন্য হবে, এই নির্বাচন নয়, আসন্ন নির্বাচনের জন্য নয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো বস্তুত বলতে গেলে কেয়ারটেকার সরকারি, তত্ত্বাবধায়ক সরকারি। তাদের প্রধান কাজ হচ্ছে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই তাদেরকে জনদাবির প্রেক্ষিতে সংস্কার আনতে হচ্ছে। বিচারের বিষয়টা আলাদা। বিচার যে সরকারই থাকুক আসুক, সবাইকে এই বিচার চালু রাখতেই হবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা অভিযুক্ত, আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী, সেটা আলাদা। তো সুতরাং সংস্কার এবং নির্বাচন এটা করতে হচ্ছে একটা জনগণের চাহিদার ভিত্তিতে, জাতির চাহিদার ভিত্তিতে এবং অভ্যুত্থানের প্রত্যাশা অনুসারে একটা সংস্কারকৃত রাষ্ট্র কাঠামো, সংস্কারকৃত রাষ্ট্র এবং জাতি বিনির্মাণ হোক, সেটা সবাই চায়। সেজন্য এই কাজটা তত্ত্বাবধায়ক সরকারের আগের সময়ের এখতিয়ারের মধ্যে ছিল না, এই এখতিয়ারটা জনগণই সরকারকে দিয়েছে। তো সুতরাং এই ইন্টারিম গভর্নমেন্ট বস্তুত তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করলেও তাদের দায়িত্বটা একটু বেশি। সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, ঘোষিত সময়ে নির্বাচনটা হবে এবং এটা অলরেডি মাঠে নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে। মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, জনগণ এবং প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছে। তা আশা করি এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। এভাবেই নির্বাচনটা হবে, এই সরকারের অধীনেই হবে। যদি কোনো দল নির্বাচনে না যেতে চায় সেক্ষেত্রেও কি নির্বাচন যথাসময়ে হবে? কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে। তবে আমরা আশা করব জনপ্রত্যাশার বিরুদ্ধে যে কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে, সেটা খুব স্বাভাবিকভাবে এদেশের জনগণ নিবে না। কোনো যৌক্তিক কারণ যদি থাকে তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে। কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। আসন্ন সংসদ নির্বাচনে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট আপনারা করেছেন যে 5% নারী প্রার্থীদের সরাসরি ভোটের জন্য মনোনয়ন দেবেন, সেটা কি বলছেন? অবশ্যই সেটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, এখন সনদ স্বাক্ষরিত হবে, বাস্তবায়ন হবে বলে আশা করি। আমরা আমাদের কমিটমেন্টেই থাকবো। বিএনপির পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব দিয়েছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও 5% সরাসরি ভোটের ক্ষেত্রে 300 সিটের মধ্যে 5% মহিলাদেরকে সরাসরি নির্বাচনের জন্য আমরা মনোনয়ন দেব। তবে ঐক্যমত্য কমিশনে এই বিষয়টি এইভাবে লেখা হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হবে তারা যেন এই আসন্ন নির্বাচনে 5% মহিলাদেরকে সরাসরি
নির্বাচনের জন্য মনোনয়ন দেয়। তবে আমরা যেহেতু আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি, আমরা আমাদের প্রতিশ্রুতিতে আছি, থাকবো। সালাউদ্দিন ভাই, একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা তো 18 দিনে চলছে, বিরোধী চলছে, কিন্তু সেটা হচ্ছে এখন যে যুব আন্দোলন, আপনারা আন্দোলন করে সরকার পতন করেছেন, সামনে কি কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে কিনা? একটা বাইরে একটা আওয়াজ হচ্ছে এনসিপির কেউ হয়তো আপনার সাথে জোট করতে চাইলে আপনারা কি করবেন, বা জামাতের কোথাও একটা বা ইসলামিক দলগুলোর সাথে না, আমরা বারবারই বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন, তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তারাও সরকারের অংশ হিসেবে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে জোটের মধ্যে আমরা আনবো কিনা নির্বাচনী জোটে, সেখানে আমরা বলেছি যে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে, আলোচনা চলছে, যারা বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। আর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের একটা বিশ্বাস এবং আস্থা আছে যে জাতীয়তাবাদী দলের আদর্শ হিসেবে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপনকারী সংবিধানে প্রস্তাবনায় সেই দল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতা, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছেন প্রস্তাবনায়। ইসলামী ঘরানার বেশ কিছু শেষ প্রশ্ন, এটা বলছিলাম যে বিগত দিনে 15 বছর বা 17 বছর যেটাই বলি, আপনারা একটা অনুকূল না প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করেছেন, অসংখ্য হামলা বহুত কিছু হয়েছে। এখন তো তুলনামূলক অনুকূল পরিস্থিতি, সবাই ফুরফুরা মেজাজে আছে। এখন এই পরিস্থিতিতে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা দল পরিচালনার ক্ষেত্রে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের জনমানুষের প্রত্যাশা পূরণের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস। আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস। আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আছে, আমরা মনে করি 31 দফার ভিত্তিতে আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে বিশাল পরিকল্পনা নিয়েছি, তার একটি অংশ কেবল জাতীয় ঐকমত্য কমিশন পালন করছে, কিন্তু এর বাইরেও আমাদের অনেকগুলো কমিশন করার প্রস্তাব আমাদের এখানে আছে। সেই কমিশনগুলোর মাধ্যমে আমরা রিকমেন্ডেশন যেগুলো পাবো জাতীয় ভিত্তিতে, ব্যাপক একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, একটা ন্যাশনাল কনসেনসাস তৈরির মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনসগুলো, সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন কর্মসূচি প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি হেলথ সেক্টরে, যেমন আমরা সবার জন্য স্বাস্থ্য এবং সবার জন্য খাদ্য, এই কর্মসূচি আমরা প্রণয়ন করছি। যেমন আমরা ফ্যামিলি কার্ড দেব, প্রায় 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রথমে দেয়া হবে প্রারম্ভিকভাবে, যেটার মালিক হবে সেই পরিবারের যিনি নারী, প্রধান নারী, তার কাছে। তারপরে আমরা বেকারত্ব মোচনের জন্য, বেকার সমস্যা দূরীকরণের জন্য বলেছি আমরা যে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের পরিকল্পনা করা হবে। এইভাবে বেকার ভাতা প্রচলন করা কিছু সময়ের জন্য এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আনা, জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা বা চালু করা, এগুলো বিশাল কর্মযজ্ঞ আমাদের এখন চলছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এই চ্যালেঞ্জগুলো আমাদের আছে, বিকজ এই সমস্ত পরিকল্পনা
বাস্তবায়নের জন্য আমাদের বিশাল আর্থিক সক্ষমতার প্রয়োজন। তার উপর ভিত্তি করেই আমরা আমাদের সমস্ত পরিকল্পনাগুলো আগাবো। আমাদের লক্ষ্যই হবে জনগণের অর্থনৈতিক মুক্তি, এদেশের অর্থনৈতিক মুক্তি, এবং ভিত্তি হবে সংস্কার। এবং সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা যাই, আমরা অর্থনৈতিক ভিত্তিও করতে পারবো এবং জাতীয় অগ্রগতিও করতে পারবো, মেধা, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন করতে পারবো। আর তারুণ্যের যে রাজনৈতিক ভাবনা এবং তাদের যে অংশগ্রহণ, এই দুইটাকেই আমরা ধারণ করব, নিশ্চিত করব। এই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তা আশা করি জনগণের সাথে আমাদের একটা ঐক্য হবে এবং আমাদের মানসিকতার সাথে জনগণের চাহিদার একটা মিল হবে। তাহলেই পরে আমরা এই লক্ষ্যগুলো অর্জন করতে পারবো। দিজ আর দি চ্যালেঞ্জেস। এখন এগুলোকে আমরা সাজাচ্ছি সুন্দরভাবে। যদি আমরা জাতীয় ঐক্যমত্যটা বজায় রাখতে পারি, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে শক্তিতে পরিণত করতে পারি, এবং আগামী দিনে ফেসিবাদের যাতে উৎপাত, যেটা আমরা সন্দেহ করি, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ আমরা খুব সাকসেসফুলি আমাদের সেই সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করতে পারবো, আর কি আমরা অ্যাচিভ করতে পারবো। সেটা আমাদের বিশ্বাস এবং সেটা আমাদের ধারণা, এই প্রত্যয়টা আমরা ব্যক্ত করছি এখন। আমি একটু জানতে চাই, এটা আরেকটা স্টোরির জন্য, যেহেতু নির্বাচনকে সামনে রেখেই তো সব প্রস্তুতি এখন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা কি দেখা দিতে পারে যে বিতর্কিত হেভিওয়েট প্রার্থীরা নমিনেশন পাবেন না, বা এরকম কিছু সম্ভাবনা আছে? সাপ্লিমেন্টারি ব্যাপার সাথে সেটা হচ্ছে বিএনপির তো আসলে প্রত্যাশীর সংখ্যা অনেক, মানে সবাই প্রার্থী হতে চায় এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে একই জায়গা থেকে অনেকজন আসলে যাচ্ছে। সেক্ষেত্রে বিএনপির স্ট্র্যাটেজি কি হবে? একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির মনোনয়নের জন্য অনেকেই চাইবেন প্রতি নির্বাচনী এলাকায়। আমাদের একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, কিন্তু আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। প্রথমত হলো যে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা কি, তারা রাজনীতিতে কতটা বেশি পরিপক্ক, সেই এলাকায় কীরকম জনপ্রিয়, জনগণ তাকে প্রার্থী হিসাবে চায় কিনা এবং প্রার্থী হিসাবে দিলে নির্বাচিত হতে পারবে কিনা, এটা একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে আমরা চাইবো আগামী জাতীয় সংসদটা মেধাভিত্তিক হোক, একটা মেধাবীদের পাঠশালা হোক, এবং জাতীয় জীবনে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যাতে জাতিকে সমৃদ্ধ করতে পারে। সেই হিসাবে আমরা একটা তারুণ্যের অংশকেও সেখানে প্রতিনিধিত্ব করার জন্য বিবেচনা করব, এবং যারা মেধাভিত্তিক রাজনীতি করবে, রাজনীতির বিকাশের জন্য, চর্চার জন্য এবং সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে যেহেতু জাতীয় সংসদ, সেখানে তারা প্রতিনিধিত্ব করলে যাতে জাতীয় উপকৃত হয়, সেই রকম চিন্তাভাবনা আমাদের আছে। তো সুতরাং একেবারে সনাতনী পদ্ধতিতে যে একদম আগের মতো ট্রেডিশনালি বয়োবৃদ্ধ নেতাদেরকে সবসময় মনোনয়ন দেওয়া হবে, সেই চিন্তা চেতনার বাইরেও আমরা এইগুলো আলোচনায় রাখছি। সেটা আগামীতে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন।